আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক, প্রভাষক, বান্দরবান সরকারি কলেজ। তো এই পর্যায়ে আমি আলোচনা করব যুক্তরাষ্ট্রের ইতিহাস, যেটা 1776 সাল থেকে 1860 সাল পর্যন্ত যার ব্যাপ্তি বা আমাদের এই কোর্সের ব্যাপ্তি। তো এই আমেরিকার ইতিহাস বা যুক্তরাষ্ট্রের ইতিহাস যেটাই বলি না কেন, এই কোর্সটি থার্ড ইয়ারের শিক্ষার্থীদের জন্যই, শুধুমাত্র স্নাতক সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্যই। তো এই কোর্সটি যেহেতু এর আগে আমরা প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস নিয়ে আলোচনা করি নাই বা এটা সিলেবাস অন্তর্ভুক্ত ছিল না, তো সেই হিসাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস আমাদের আজকের এই প্রথম ক্লাস। তো তাই আমি শুরুতেই আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসের একেবারে গভীরে না গিয়ে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের পরিচয়, অবস্থান, ভূপ্রাকৃতিক অবস্থা, জনসংখ্যা বা তাদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমি একটা প্রাথমিক আলোচনায় আসব। তো আমেরিকা যুক্তরাষ্ট্র, যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ, তো এটা যুক্তরাষ্ট্রও বলে, আবার কেউ কেউ আমেরিকাও বলে। যাই হোক, সবই ঠিক। যদিও আমেরিকা যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশের একটি বৃহৎ দেশ। আমরা যেহেতু জানি যে পৃথিবীতে 7টি মহাদেশ আছে এবং তার মধ্যে 2টি আমেরিকা মহাদেশ, একটি হলো উত্তর আমেরিকা আর একটি দক্ষিণ আমেরিকা মহাদেশ। তো এর মধ্যে আরও একটি আমেরিকা মহাদেশ আমরা বলে থাকি বা অনেক সময় কাগজে বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখিও যে মধ্য আমেরিকা নামে একটা অঞ্চল রয়েছে, যদিও এটাকে মহাদেশ বলা হয় না। যেমন গুয়েতমালা, কোস্টারিকা, হন্ডুরাস, নিকারাগুয়ে, তারপরে বেলিজ, তারপরে পানামা, এল সালভেদর, এই অঞ্চলগুলোই মূলত উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী একটি সরু অঞ্চলে অবস্থিত, যেগুলোকে মধ্য আমেরিকা বলে। আবার কিছু কিছু ইতিহাসবিদ বা অনেক লেখকেই এই অঞ্চলটাকে ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত বলেও ঘোষণা করেন। মূলত মেক্সিকো থেকে, অর্থাৎ মেক্সিকোর পরবর্তী দক্ষিণ দিকের যে রাষ্ট্রগুলো রয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা, অর্থাৎ দক্ষিণ আমেরিকার অনেকগুলো রাষ্ট্র, প্যারাগুয়ে, উরুগুয়ে, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, তো এই রাষ্ট্রগুলো সহ মেক্সিকো এবং নিকারাগুয়ে, কোস্টারিকা, হন্ডুরাস সহ এইসব রাষ্ট্রগুলোর রাষ্ট্রভাষায় মূলত স্প্যানিশ। একসময় স্পেনের উপনিবেশ ছিল এই রাষ্ট্রগুলোতে, শুধুমাত্র পর্তুগিজদের উপনিবেশ ব্রাজিল বাদেই। তো সেজন্য হয়তো এই অঞ্চলটাকে ল্যাটিন আমেরিকা বলে অন্তর্ভুক্ত করা হয় বা পরিচয় দেওয়া হয় অনেক সময়। তো যা হোক, আমরা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস নিয়ে। তো যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর একক মহাশক্তিধর একটি রাষ্ট্র, যাদের অস্তিত্ব প্রায় পৃথিবীর সকল অঞ্চলে বিদ্যমান রয়েছে এবং একক শক্তিধর হিসাবে তারা প্রায় সারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে বলা যায়। তো মার্কিন যুক্তরাষ্ট্র মূলত 50টি অঙ্গরাজ্য, একটি জেলা, স্বশাসিত জেলা এবং 5টি আলাদা অঞ্চল নিয়ে, অর্থাৎ 5টি অঞ্চল নিয়ে, যেটা বিভিন্ন মহাসাগরের মধ্যে অবস্থিত অঞ্চলগুলো নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত। তো এই মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন একদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। আমি উত্তরে, দক্ষিণে বা পূর্ব পশ্চিমে যাচ্ছি না, কারণ আসলে এই পৃথিবী যেহেতু গোল, তাই উত্তর দিকে, পূর্ব দিক থেকেও যেটা বলা যায়, পশ্চিম দিক থেকেও বলা যায়, একই কথা। তো আমরা এইভাবে বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একদিকে হলো প্রশান্ত মহাসাগর আর একদিকে হলো আটলান্টিক মহাসাগর, আর উত্তরে হলো কানাডা এবং দক্ষিণে মেক্সিকো নামে আরও 2টি দেশ রয়েছে, আর একটি দেশ আছে। তো মূলত এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূপ্রাকৃতিক অবস্থান এবং এদেরকে যুক্তরাষ্ট্রকে মোটামুটি কেউ পশ্চিম গোলার্ধে বলে। অর্থাৎ আমরা এই অঞ্চল থেকে পশ্চিম বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বলতে ওদেরকে বোঝাই, যেটা পশ্চিম গোলার্ধ বলে। তো যেহেতু যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এসব রাষ্ট্রগুলো উত্তর গোলার্ধের রাষ্ট্র বলা যায়। তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে মূল ভূখণ্ড, সেখানে 48টি অঙ্গরাজ্য এবং একটি স্বশাসিত অঞ্চল নিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড রয়েছে, এবং তার পাশে কানাডার থেকে একটু পশ্চিমে তাদের সবচেয়ে বড় যে অঙ্গরাজ্যটি আলাস্কা, সেটা মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন বলা যায়।
তো এই আলাস্কা এই অঙ্গরাজ্যে অবশ্য জনসংখ্যা অনেক কম, অবশ্য আয়তনে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য এই আলাস্কা অঙ্গরাজ্যটি, যার একদিকে কানাডা, একদিকে উত্তর মহাসাগর এবং আবার আরেকদিকে রয়েছে বেরিং প্রণালী পার হয়ে রাশিয়া নামে একটা বৃহৎ রাষ্ট্র। যদিও এই আলাস্কা অংশটি একসময় রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল, সেটা আরেক কাহিনী, সেটা আরেকদিন না হয় আলোচনা করব। তো আলাস্কা আর আরেকটা অঙ্গরাজ্য রয়েছে প্রশান্ত মহাসাগরের মধ্যে, সেটা হলো হাওয়াই দ্বীপপুঞ্জ। এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। তো আলাস্কা আর হাওয়াই দ্বীপপুঞ্জের এই দুটি অঙ্গরাজ্য বাদেই বাকি 48টি অঙ্গরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্থাৎ মূল ভূখণ্ডে একসাথে বা একত্রেই রয়েছে, যাদের একটি স্বশাসিত জেলা যেটাকে ডিস্ট্রিক্ট কলম্বিয়া বলা হয়। আর প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের ভিন্ন ভিন্ন অঞ্চলে তাদের 5টি আলাদা ডোমিনিয়ন বা অঞ্চল রয়েছে, যেমন বাহামা, পোর্তরিকা, তো এরকম, যেমন গুয়াম। তো এই অঞ্চলগুলোর সহ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের আয়তন হলো 98,65,000, অর্থাৎ প্রায় 99 লাখ বর্গ কিলোমিটার বলা যায় আয়তনে। এটি পৃথিবীর 4র্থ বৃহত্তম রাষ্ট্র এবং জনসংখ্যা প্রায় 33 কোটি, অর্থাৎ জনসংখ্যার দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে তৃতীয় অবস্থানে, তৃতীয়, অর্থাৎ ভারত এবং চীন এবং ভারতের পর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান। যদিও রাষ্ট্রের আয়তন হিসাবে জনসংখ্যা অনেক কম এবং সেখানে জনসংখ্যার ঘনত্ব অনেক কম। কিছু কিছু অঞ্চলে অনেক জনসংখ্যা বসবাস করে, যেমন এই উত্তরাঞ্চল অর্থাৎ আমেরিকার উত্তর পূর্বাঞ্চলে যে শিল্পোন্নত অঞ্চলগুলো রয়েছে, যেমন পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, এইসব স্টেটগুলোতে জনসংখ্যার ঘনত্ব বেশি। আবার ইউটা, তারপরে মন্টানা, ওহাইও, তারপরে নেভাদা, নেব্রাস্কা, এইসব অঙ্গরাজ্যগুলোতে জনসংখ্যার ঘনত্ব অনেক কম, কারণ এগুলো বেশিরভাগই মরুভূমি, এখানে উর্বর অঞ্চল অনেক কম। তো এটাই আমেরিকার আদি অধিবাসীদের নিয়ে আমরা বলতে গেলে যতটুকু জানি যে আমেরিকার প্রাচীন অধিবাসী, যাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয়, এরা এক সময় আফ্রিকা বা এশিয়া থেকে এদের বংশধর, অর্থাৎ রেড ইন্ডিয়ানদের বংশধররাই মূলত আফ্রিকা এবং এশিয়ার অধিবাসী। এর ধারণা করা হয় যে এরা আজ থেকে প্রায় 50,000 বছর পূর্বেই বেরিং প্রণালী পাড়ি দিয়েই আমেরিকাতে বসতি স্থাপন করেছিল, যারা প্রায় অনেক বছর যাবৎ নিজেদের সংস্কৃতি সহ জীবনযাত্রা আলাদাভাবে তারা জীবনযাত্রা চালিয়ে যাচ্ছিল। এবং আমরা আরও জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র না হোক, সেটার অর্থাৎ আমেরিকা মহাদেশেও কয়েকটি উন্নত সভ্যতা তৈরি হয়েছিল, যেমন মায়া সভ্যতা, তারপরে অ্যাজটেক, ইনকা সভ্যতা। তো এইসব সভ্যতাগুলো অনেক প্রাচীন, যদিও এগুলোর ইতিহাস আমরা খুব বেশি এখনও জানতে পারিনি। তো এখানে আমেরিকার ইতিহাসের যেটা আমরা শুরুতে আলোচনা করব সেটা হলো 1776 সাল। এর আগেও আমেরিকাতে মানুষ এসেছিল এবং আমেরিকার ইতিহাস রয়েছে, যদিও সেটা আমাদের আলোচনায় খুব বেশি অন্তর্ভুক্ত নেই। তারপরে আমরা আলোচনার সুবিধার্থে একটু পেছনের দিকে যাচ্ছি। তো আমেরিকা মূলত পরিচিতি লাভ করে কলম্বাসের আটলান্টিকের ওপারে অভিযানের পর, অর্থাৎ কলম্বাস যখন ভারতীয় উপমহাদেশ আবিষ্কারের উদ্দেশ্যে আটলান্টিকে অভিযানে বের হন, তিনি প্রথমে যে অঞ্চলটিতে নামেন যে ডোমিনিকান রিপাবলিক, তারপরে পুয়ার্তো, এল সালভাদর, এগুলো ধরেই মূলত ইউরোপিয়ানরা আস্তে আস্তে আমেরিকাতে আসা শুরু করে এবং এক সময় আমেরিকার অনেক অংশগুলো ব্রিটিশ এবং ফরাসি, স্পেন এদের উপনিবেশে পরিণত হয়। তো এইসব অঞ্চলগুলো থেকে প্রচুর রেড ইন্ডিয়ানদেরকে তারা তাড়িয়ে দিয়ে দলে দলে ইউরোপিয়ান অধিবাসীরাই মার্কিন যুক্তরাষ্ট্রে, অর্থাৎ সে সময় আমেরিকা মহাদেশে অবস্থান করতে শুরু করে এবং উন্নত খুব বেশি খনিজ সম্পদের কারণে সেখানকার জনসংখ্যার পরিমাণও বেড়ে যায় এবং ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে জনসংখ্যা ক্রমে আমেরিকাতে স্থানান্তরিত হয়ে সেখানে তারা বসতি স্থাপন করতে শুরু করে। তো এইভাবেই মূলত আটলান্টিক মহাসাগরের তীরেই অনেকগুলো উপনিবেশ স্থাপন করে ফরাসিরা, তারপরে ডাচরা, তারপরে ইংল্যান্ড,
বা ব্রিটিশরা স্থাপন করে বলা, যেমন নিউ ইয়র্ক একসময় যেটা নিউ আমস্টারডাম নামে পরিচিতি লাভ করেছিল। তো এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউরোপীয়রা উপনিবেশ স্থাপন করে, কিন্তু তারা ইউরোপিয়ানরা বা ইংল্যান্ডের উপনিবেশ থাকা অবস্থায় ইংল্যান্ডের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার প্রেক্ষিতেই সে সময়কার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, অর্থাৎ 1776 সালের সে সময়কার ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী জর্জ গ্র্যানভিল, তার কয়েকটি খুবই অতি উৎসাহী আর্থিক কর বা বিভিন্ন ধরনের রাজস্ব বা ট্যাক্সের পরিমাণ, অর্থাৎ করের পরিমাণ বৃদ্ধির কারণেই মূলত বসতি স্থাপনকারী ইউরোপিয়ানরাই সেই উপনিবেশিক রাষ্ট্র বা উপনিবেশিক শাসক ইংল্যান্ডের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, এবং এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা 1776 সালে 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র একটি স্বাধীনতা ঘোষণা করে, এবং স্বাধীনতা ঘোষণা করে তারা উপনিবেশিক বাহিনীকে পরাজিত করে সে সময়কার 13টি উপনিবেশ মিলে একটি রাষ্ট্র গঠন করে, যেটা বর্তমানকার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হিসাবে বলা যায়। তো 1776 সালে 4 জুলাই এই উপনিবেশগুলো স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে, এবং এই ঘোষণাপত্রের মাধ্যমেই উপনিবেশগুলো তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার লাভ করে এবং যুদ্ধে বিদ্রোহী রাজ্যগুলোর গ্রেট ব্রিটেনকে পরাস্ত করে। এই যুদ্ধ ছিল উপনিবেশিকতার ইতিহাসে প্রথম সফল উপনিবেশিক স্বাধীনতা যুদ্ধ। 1887 সালের 17 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া কনভেনশনে বর্তমান মার্কিন সংবিধানটি গ্রহণ করে। তো পরের বছর এই সংবিধান স্বাক্ষরিত হলেই মার্কিন যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার সহ একক প্রজাতন্ত্রে পরিণত হয়। তো মার্কিন যুক্তরাষ্ট্র 1976 সালে 4 জুলাই স্বাধীনতা ঘোষণা করলেও এর পরবর্তী কয়েক বছর তাদের ইংল্যান্ডের সাথে যুদ্ধ, অর্থাৎ যেটাকে স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করা যায়, স্বাধীনতা যুদ্ধ চলে, এবং সেই স্বাধীনতা যুদ্ধে ইংল্যান্ড পরপর কয়েকটি অঙ্গরাজ্যে বা উপনিবেশে পরাজিত হওয়ার পর শেষ পর্যন্ত 3রা সেপ্টেম্বর 1783 সালে ফ্রান্সের প্যারিস সম্মেলনের মাধ্যমে বা প্যারিস চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। তো এইভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। 19 শতাব্দীতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, তারপর মেক্সিকো এবং রাশিয়া থেকে ভূমি অধিগ্রহণ করে, যেমন ফ্রান্স থেকে লুইজিয়ানা ক্রয় করে, তারপর রাশিয়া থেকে আলাস্কা ক্রয় করে, এবং স্পেনের কাছ থেকেও কিছু অংশ স্প্যানিশ আমেরিকা যুদ্ধের মাধ্যমে দখল করে নিয়ে তারপরে টেক্সাস ও হাওয়াই প্রজাতন্ত্র অধিকার করে নেয়। তো এইভাবেই মূলত 13টি উপনিবেশ থেকে আমেরিকা আজকের এই 50টি অঙ্গরাজ্যের একটি রাষ্ট্রে, বৃহৎ রাষ্ট্রে পরিণত হয়। তো মার্কিন যুক্তরাষ্ট্র 1860-এর দশকে রাজ্যসমূহের 1860-এর দশকে রাজ্যসমূহের অধিকার ও দাস প্রথার বিস্তারকে কেন্দ্র করে গ্রামীণ দক্ষিণাঞ্চল ও শিল্পোন্নত উত্তরাঞ্চলের বিবাদ এক গৃহযুদ্ধের জন্ম দেয়, যেটা উত্তরাঞ্চলের বিজয়ের ফলে দেশের চিরস্থায়ী তারপরে বিভাজন রোধ করা সম্ভব হয়। তো এইভাবেই যুক্তরাষ্ট্রের দাসপ্রথা আইনত রোধ করা হয়, এবং 1870-এর দশকেই মার্কিন অর্থনীতি বিশ্বের বৃহত্তম অর্থনীতির শিরোপা পায়। তো স্পেন আমেরিকা যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সামরিক শক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা দান করে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দেশ প্রথম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় এবং পারমাণবিক হামলার মাধ্যমে পৃথিবীর একক বৃহৎ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করে। তো এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আজকের অবস্থানে আসে। এর পরবর্তীতে যেটা দেখা যায় যে সোভিয়েত ইউনিয়নের সাথে ঠান্ডা যুদ্ধের সময় বা ঠান্ডা যুদ্ধ, যেটাকে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ বলা যায়, তো এই স্নায়ুযুদ্ধের অবসানের পর সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র একক মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে তার নেতৃত্ব দান করতে সক্ষম হয় এবং নেতৃত্ব দানে অব্যাহত নেতৃত্ব দান বজায় রাখতে পেরেছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে খনিজ সম্পদে পরিপূর্ণ একটি রাষ্ট্র, উর্বর ভূমি, এবং সেখানকার বলা যায় পৃথিবীর সবচেয়ে বহুজাতিক একটি
মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বহুজাতিক সমাজ ব্যবস্থা রয়েছে, অর্থাৎ সারা পৃথিবীর সকল জাতির, ধর্মের, বর্ণের মানুষই এই মহাদেশের আগমন ঘটেছে তাদের জীবন জীবিকার তাগিদে এবং উন্নত জীবনযাপনের তাগিদে। তো সেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থা আজকের এই পর্যায়ে এসেছে, যেটা আমরা গত নভেম্বরের 4 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল, যার মাধ্যমে আমরা আবার পত্রিকা মারফতে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অনেক জানতে পেরেছি। তো সেখানে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি প্রধান রাজনৈতিক দল রয়েছে, যেটা একটা রিপাবলিকান পার্টি আর একটা ডেমোক্রেটিক পার্টি। রিপাবলিকান পার্টি যাদের মার্কা আমাদের দেশের দুটি প্রধান রাজনৈতিক দলের মতো এই মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান দুটি রাজনৈতিক দল রয়েছে, তবে এর বাহিরেও আরও অনেকগুলো রাজনৈতিক দল মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, যাদের হয়তো জনসমর্থন কমের কারণে তারা খুব বেশি মিডিয়াতে প্রচার পায় না। তো ডেমোক্রেটিক পার্টি যাদের নির্বাচনী প্রতীক গাধা এবং রিপাবলিকান পার্টি যাদের নির্বাচনী প্রতীক হাতি। তো এইবারে আমরা এই নির্বাচন দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি হিসাবে ক্ষমতায় 4 বছর থাকার পর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করলেন, যদিও সেখানে তিনি খুবই বাজেভাবে হেরে যান এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন, যিনি একসময় বারাক ওবামার প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি হিসাবে ছিলেন, তিনি জয়লাভ করতে সক্ষম হন। তো এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতি 4 বছর অন্তর অন্তর, অর্থাৎ 2020 সালের যেহেতু 4 নভেম্বর নির্বাচন হয়েছে, আবার 2024 সালের 4 নভেম্বর নির্বাচন হবে, অর্থাৎ প্রতি 4 বছর পর পর একটি নির্দিষ্ট তারিখে, এবং সেটা 4 নভেম্বর, যেই বারেই হোক না কেন তারিখ কিন্তু 4 নভেম্বরেই হবে, সেদিনেই নির্বাচন হয় এবং নির্বাচনের জয়লাভের পর পরবর্তী বছরের 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আহরণ করবেন এবং তিনি ক্ষমতা গ্রহণ করবেন সেই 2021 সালের 20 জানুয়ারি। তো এভাবে তিনিও 4 বছর ক্ষমতা বা শাসন ক্ষমতা পরিচালনার পর পুনরায় তিনি নির্বাচন করতে পারবেন, যদি সেখানে জিতে যান তাহলে আবার 4 বছর। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটানা 2 বার অর্থাৎ 8 বছরের মতো তিনি শাসন ক্ষমতা পরিচালনা করার সুযোগ পাবেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা যেটা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা যে রাষ্ট্রীয় ব্যবস্থা, তো মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় আরেকটু উল্লেখযোগ্য ব্যাপার হলো যে আমাদের যেরকম জাতীয় সংসদ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, অর্থাৎ আমাদের শাসন ব্যবস্থা বা আমাদের সংসদ হলো এক কক্ষ বিশিষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদ হলো দ্বিকক্ষ বিশিষ্ট, যেটার উচ্চ কক্ষ হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আর নিম্নকক্ষ যেটাকে সিনেট বলা হয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যা সংসদের নাম হলো, অর্থাৎ আমাদের যেরকম জাতীয় সংসদ ওদের হলো কংগ্রেস। তো এই কংগ্রেসের 435 জন হলেন রিপ্রেজেন্টেটিভস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সদস্য আর 100 জন হলেন সিনেট সদস্য। তো এইভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতা পরিচালিত হয় উচ্চকক্ষ নিম্নকক্ষের মাধ্যমে, এবং সর্বময় ক্ষমতা মূলত প্রেসিডেন্টের হাতে থাকে বেশিরভাগ, অর্থাৎ রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট। তবে তাদের যে সংসদ রয়েছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, সেগুলো অনেকগুলো ক্ষমতা তারা চর্চা করতে পারে। মূলত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের অবশ্য ভোট ব্যবস্থাটা পরোক্ষভাবেই বলা যায় যে প্রত্যক্ষ নির্বাচন না, এটা একটা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা রয়েছে। আসলে আমরা অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সমালোচনা করি, যেমন আমরা অনেকে হাসাহাসিও করি যে আমাদের দেশ যেখানে দিনে দিনেই ভোট গণনা করে রেজাল্ট দেওয়া যায়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা অত্যাধুনিক এত উন্নত একটা রাষ্ট্রে এই নির্বাচনের পর প্রায় 5-6 দিন বা 1 সপ্তাহ পরেও পুরোপুরি রেজাল্ট জানা সক্ষম হচ্ছে না কেন বা সম্ভব হচ্ছে না কেন। এইখানে যেটা বলা যায় যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এইসব ক্ষেত্রে সবসময় পুরাতন ব্যবস্থা বা আগে থেকে যেটা চলে আসছে ঐতিহ্যকে তারা ধরে রাখতে চায়, এবং সেটা কিন্তু কিছুটা গ্রহণযোগ্য বলা যায়। অর্থাৎ
অত্যাধুনিক যুগের চেয়ে সেগুলাই খুব বেশি গ্রহণযোগ্য। আর আরেকটা কথা না বললেই নয় যে আমরা যতটুকু জানি আসলে বা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বিশাল একটা রাষ্ট্র, যেখানকার এমন কিছু অঞ্চলও আছে যেখানে পায়ে হাঁটার রাস্তাও নেই, ঘোড়া বা গাধা পিঠে করে চলাচল করতে হয়। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চল অনেক দুর্গম, যেমন আলাস্কা, তারপরে পশ্চিমের আরও কিছু রাজ্য। তো এইসব অঞ্চলের বোট গণনার পর রেজাল্ট তৈরি এগুলোতে সময় লাগে। আর দ্বিতীয়ত যেটা, যে সেখানে অগ্রিম ভোট দেওয়ার একটা পদ্ধতি রয়েছে। অর্থাৎ বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 15 থেকে 20 লাখ সৈন্য রয়েছে, যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে বা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে। তো এইসব সদস্যগুলো বা এইসব বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা অগ্রিম ডাকের মাধ্যমে ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে, যেগুলো গণনা করতে কিছু সময় লাগে। তো সার্বিকভাবে বলা যায় যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাটা অনেক 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 বেশি গ্রহণযোগ্য এবং আধুনিক, একেবারে আধুনিক না হলেও এটা খুবই গ্রহণযোগ্য একটা সিস্টেম, এবং এইভাবেই চলে আসছে এবং এই ঐতিহ্যকে বজায় রেখে তারা মূলত আজকের এই অবস্থানে আসতে পেরেছে। তো আজকে আমার আলোচনা এতটুকুই থাক। পরবর্তী আলোচনায় আমরা মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে স্বাধীনতা অর্জন করলো এবং তাদের স্বাধীনতা সংগ্রামের সেই বিষয়গুলো নিয়ে আবার আসবো আলোচনায়। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।